কক্সবাজারের কাউন্সিলর একরাম হত্যা মামলা অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আপনারা সবাই জানেন যে সেখানে একরামকে যেদিন হত্যা করা হয় ক্রসফায়ারের নামে নাটক করে, সেই দিন কোনো কারণে তার মোবাইলটা হয়তো পুলিশের র্যাবের গাড়িতেই ছিল, সেটা দিয়ে সমস্ত কিছু তার পরিবারের সদস্যরা কথাবার্তা শুনতেছিল এবং কাউন্সিলর একরামের মেয়ের সাথে কথা হচ্ছিল। মেয়েকে বলছিল যে বাবা দোয়া করো। মেয়েটা এরকম বলছিল যে বাবা কি হয়েছে, তুমি যে কাঁদছ। তো এইরকম কথাবার্তার কিছুক্ষণ পরেই একটা গুলির আওয়াজ শোনা গেল, একটা কান্নার আওয়াজ শোনা গেল এবং মেয়েটা তখন বলছিল যে আল্লাহ কি হয়ে গেল। হ্যাঁ, আসলে এই হৃদয় বিদারক যে ঘটনাটা, এটা সবাইকেই তখনকার সবাইকে খুব আহত করেছিল, বিবেকে নাড়া দিয়েছিল এবং এটা সারা পৃথিবীময় একটা একটা হৃদয় বিদারক ঘটনা হিসেবে সবার কাছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই কেসটি দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে ইনভেস্টিগেশনে ছিল। একটা কনফিউশন ছিল যে এই কেসটি আমাদের এই ট্রাইব্যুনালে বিচার্য নাকি স্থানীয় আদালতে বিচার্য। আমি যোগদানের আগে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর তিনি একটা এই বিষয়ে উনি কোনো সিদ্ধান্ত দেননি, কিন্তু আমি আসার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটি ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক অফেন্সেরই একটা অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে এবং এই বিচারটি অত্র ট্রাইব্যুনালে বিচার্য এবং এখানে বিচার হওয়া উচিত। এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞায় পড়ে। সেই হিসাবে তখন আমি অপিনিয়ন দেই যে কাউন্সিলর একরাম এবং অন্যান্য আসামি যারা আছে, ব্রিগেডিয়ার মিথ্যা সহ যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের বিচারটা অত্র ট্রাইব্যুনালই হবে এবং সেইভাবে আমি আমার অপিনিয়ন দেওয়ার পরে আমরা তদন্ত রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট সাবমিট করা হয়। সেখানে আমি ফর্মাল চার্জ দাখিল করি। সেখানে অন্যান্য আসামিদের বিরুদ্ধে যারা পলাতক আছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যারা গ্রেফতার আছে ইতিমধ্যে, তাদেরকে শনিরেস্ট করে আনা হয়েছে এবং সেভাবে দেখবেন যে আজকে ব্রিগেডিয়ার মেফতাকে প্রোটেকশন ওয়ারেন্ট দিয়ে আনা হয়েছিল, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। কয়েকজন আসামি যেমন সাবেক এমপি বদি সহ কয়েকজন এখনও পলাতক আছে, তাদের বিভিন্ন রকমের এক্সিকিউশন রিপোর্টের অপেক্ষায় মামলাটি আছে এবং আগামী 7 তারিখে এটার পরবর্তী তারিখও ধার্য করা হয়েছে। আসামি পক্ষ একটি আবেদন করেছে, আমি যেতটুকু আমার কাছে একটা কপি সার্ভ করেছে, তারা বলতে চায় যে এই কেসটি এখানে হবে না, এটা স্থানীয় আদালতে হবে। আমরা এটার বিরোধিতা করি। আমরা এটা আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এবং রুলস অফ প্রসিডিউর 2010, এটার মধ্যে চিফ প্রসিকিউটরকে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে চিফ প্রসিকিউটর যদি মনে করেন যে কোনো মামলার বিচার অত্র ট্রাইব্যুনালে হওয়া উচিত, তাহলে তিনি সেই ট্রাইব্যুনালে এটা করতে পারবেন এবং তিনি যদি মনে করেন যে না, এই বিচারটি অন্য কোনো আদালতে হওয়ার প্রয়োজন, সেটাও তিনি করতে পারেন। তো আজকে এই কাউন্সিলর একরাম হত্যা মামলায় আমি পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিচার বিশ্লেষণ করেছি, রিপোর্টটা আমি দেখেছি, সাক্ষ্য প্রমাণ দেখেছি, ঘটনাটা আমি পর্যালোচনা করেছি। কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা যদি দেখেন যে কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে, তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে একই প্যাটার্নে, একই সিস্টেমে এবং সেটা ওয়াইড স্প্রেড ছিল। এটা সারা বাংলাদেশে একই প্যাটার্নে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ছিল এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল,
তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা ছিল, এবং এমনকি যে তখনকার সরকার প্রধানের যদি নিজের দলেরও কোনো ব্যক্তি তার মতের বাইরে যেত, তাকেও কিন্তু একই প্যাটার্নে একই সিস্টেমে এনে তাকেও হয় গুম করা হতো, তুলে নিয়ে যেত, ফোর্স এনফোর্সমেন্ট ডিজেপিআর করতো, অথবা তাকে ক্রসফায়ারের নামে মেরে ফেলে দিত, এরকম হতো। এবং কাউন্সিলর একরাম হত্যা মামলাটা কিন্তু এরকমই একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অফেন্সের একটা পার্ট অফ অফেন্স। তো সেই কারণে এটা অ্যাবসলিউটলি কাউন্সিলর একরামুল হত্যা মামলাটি আমাদের এই ট্রাইব্যুনালে বিচার্য, সকল বিচার বিশ্লেষণে তাই মনে হয়েছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ওখানে এই মামলাটির বিচার হবে, তবে হ্যাঁ, বিচারের যে কোনো পর্যায়ে যদি এটা মনে হয় যে এই বিচারটি আমাদের এখানে যথার্থ হয়নি, সেটি কিন্তু তখনও আমাদের অন্য আদালতে যাওয়ার সুযোগ আছে। তবে আমি একদম দৃঢ়ভাবে বলতে চাই যে এইটি আমি সকল বিচার বিশ্লেষণ করে এবং অন্যান্য যে ঘটনার সাথে আমি টালি করে আমি দেখেছি যে তৎকালীন সময়ে এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটার আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে, এবং একই ব্যক্তিরা তারা একই প্যাটার্নে অনেক পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে আসছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিলর একরামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে। হ্যাঁ না, আজকে যে 7 জনকে তারা কারাগারে পাঠিয়েছে, 4 জনকে কারাগারে পাঠিয়েছে, যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিফতা সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে। এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। হ্যাঁ, এইগুলি বলছি আমি এক্সিকিউশন রিপোর্টের জন্য, এবং এক্সিকিউশন রিপোর্ট সাপেক্ষে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তি হবে পলাতক আসামিদের পক্ষে। এগুলি আমাদের একটা আনুষ্ঠানিকতা আছে। এগুলি হওয়ার পরে এগুলি যখন এক্সিকিউশন রিপোর্ট যখন চলে আসবে অথবা পত্রিকার বিজ্ঞপ্তি হয়ে যখন একটা সার্টিন পিরিয়ডের জন্য একটা সময় দেওয়া হয় যে 15 দিন, পত্রিকার বিজ্ঞপ্তির 15 দিনের মধ্যে যদি পলাতক আসামিরা হাজির না হয় তাহলে তাদের অনুপস্থিতিতে যথানিয়মে বিচার চলবে। সেটি আপনারা জানেন, উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফকেও এর আগে একদিন আগে আমরা তাকে সেনাবাহিনীর যে মিলিটারি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে উনিও যেহেতু ব্রিগেডিয়ার মিফতা, উনিও যেহেতু সার্ভিং অফিসার, তাকেও আমরা সেনা হেফাজতে সেনা পুলিশের তত্ত্বাবধানে রাখা হবে বলে আমরা মনে করি। সাবজেক্ট বা এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের মায়ের ডাকের যিনি আমাদের সভাপতি না সমন্বয়ক, তিনি আমাদের মাননীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, তিনি সহ আমাদের গুম পরিবারের বা ভিকটিম পরিবারের প্রায় 30 জন পরিবার, 30 জন পরিবারকে প্রতিনিধি হিসেবে আসছে আর 30 জন পরিবার সশরীরে আসছে, আর অর্থাৎ সর্বমোট আমরা ধরে নিতে পারি যে প্রায় 60 জন পরিবার আজকে, হ্যাঁ 60 জন পরিবারের লোক আমাদের এখানে আছে। একজন 30 জন পরিবারকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে, আর বাকি 30 জন পরিবার সরাসরি তারা এসছেন। এই গুম বিষয়ে আমি একটু বলে রাখি যে এই গুম বিষয়ে তদন্তের বিষয়ে এর আগেও তারা এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের সাথে আগেও কথা বলেছি, আমাদের ইনভেস্টিগেশন চলমান আছে। আজকে হয়তো তারা ফলো আপ কোনো বিষয়ে আমার কাছে হয়তো কথা বলবেন।